হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয় এন্ড ওয়েলকাম টু এআর ফিজিক্স। আজকের আমাদের টপিক হচ্ছে পরিমাপের ত্রুটি, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আর আসন্ন মান। এই তিনটা টপিক দিয়ে আজকের আমাদের চ্যাপ্টার কমপ্লিট হবে। সো বলা যেতে পারে আজকে হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট। ওকে, সো শুরু করা যাক প্রথম টপিক দিয়ে, সেটা কি পরিমাপের ত্রুটি। তো আমরা এই চ্যাপ্টারে কি দেখলাম? পরিমাণ করতে শিখলাম, রাইট? ভৌত রাশি কাকে পরিমাণ করতে শিখলাম? ভৌত রাশিকে। পরিমাপ করার জন্য কি লাগে? একটা ইউনিট বা এককের দরকার হয়, ঠিক? তারপরে আমরা কি দৈর্ঘ্য পরিমাণ করতেও শিখলাম, ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ এগুলোকে দিয়ে, ঠিক? এইবার পরিমাণ করতে গিয়ে ভুল হতেই পারে, তাই না? মানুষ মাত্রই ভুল হয়, রাইট? তো পরিমাণ করতে গিয়ে যে ভুল হয়, সেই ভুলটাকে আমরা কিভাবে ঠিক করব, সেই ভুলটাকে আমরা কিভাবে পরিমাণ করব, সেটা সম্পর্কে আমরা আজকে দেখব। সেটা কি? পরিমাপের ত্রুটি। তো সবার প্রথম কথা, পরিমাপের ত্রুটি দু রকমের হতে পারে। কয়টা রকম? দুই রকমের, ঠিক আছে? এক হচ্ছে অবিন্যস্ত ত্রুটি, আর দুই পদ্ধতিগত ত্রুটি, ঠিক আছে? এক হচ্ছে পদ্ধতিগত ত্রুটি, লিখে দিই। পরিমাপের ত্রুটি দুই রকমের হতে পারে। এক, পদ্ধতিগত, ইংলিশে বললে সিস্টেম্যাটিক, আর দুই হতে পারে অবিন্যস্ত ত্রুটি, মানে র্যান্ডম, ঠিক আছে? তো সবার প্রথমে ত্রুটি দু রকমের হতে পারে। এক, পদ্ধতিগত ত্রুটি, দুই অবিন্যস্ত ত্রুটি বা র্যান্ডম ত্রুটি, ঠিক আছে? এবার পদ্ধতিগত ত্রুটি দুই রকমের হয়। এক, যান্ত্রিক বা কি ইনস্ট্রুমেন্টাল, আর দুই কি হতে পারে? ব্যক্তি নির্ভর বা ইংলিশে বললে পার্সোনাল, ঠিক আছে? কি হয় এখনই বলছি। তো সবার প্রথমে পদ্ধতিগত, মানে আমরা যে প্রসেসটাকে ফলো করব, যেভাবে আমরা মাপবো কোনো জিনিসকে, যেমন ধরা গেল আমাদের এই দৈর্ঘ্যটা মাপতে দেওয়া হলো, এবার এটা মাপার জন্য আমাদেরকে একটা প্রসেস ফলো করতে হবে। আমাদের ফার্স্টে ধরতে হবে যে আমরা কিসে মাপবো, আমরা মিটারে মাপবো নাকি সেন্টিমিটারে মাপবো নাকি কিলোমিটারে মাপবো, তাই না? তারপরে কি নিব? যন্ত্র নিব যেটা দিয়ে আমরা এটাকে মাপবো, যেমন নর্মাল স্কেল হতে পারে, ভার্নিয়ার ক্যালিপার হতে পারে, স্ক্রু গেজ হতে পারে, রাইট? তারপরে আমরা এটা মাপ নিব, মাপ নিয়ে সেটাকে পরিমাণ করব। একটা পদ্ধতিকে ফলো করতে হয়। তো সেই পদ্ধতিকে ফলো করার সময় আমাদের দু রকমের ভুল হতে পারে। সেই পদ্ধতিকে ফলো করার সময় দু রকমের ভুল হতে পারে। এক, যান্ত্রিক, দুই ব্যক্তি নির্ভর, ঠিক? যান্ত্রিককে ইংলিশে কি বলে? ইনস্ট্রুমেন্টাল। যেমন আমাদেরকে ধরা গেল এই দৈর্ঘ্যটা মাপতে দেওয়া হলো, এবার এই দৈর্ঘ্যটা মাপার জন্য আমি ধরলাম নর্মাল একটা স্কেল নিলাম। এবার স্কেলটার মধ্যে ভুল থাকতে পারে। কেমন? ধরা গেল স্কেলের মধ্যে যে দাগগুলো টানা আছে সেগুলো ঠিক করে নেই, সেগুলোর মানগুলো ঠিক নেই, সেগুলোর মধ্যে কোনো ভুল থাকতে পারে। তো সেটা কি হবে? যান্ত্রিক ত্রুটি। আর দুই কি হতে পারে? ব্যক্তি নির্ভর বা পার্সোনাল, যেটা শুনেই বোঝা যাচ্ছে যে আমি যখন এটা মাপবো তখন দেখা গেল আমি মাপতে নিয়ে ভুল করলাম। এখানে মাপ আছে একটা, আমি দেখলাম অন্য একটা, আমি লিখলাম অন্য একটা, বা আমি হিসাব করলাম ভুল হবে। তো সেই ক্ষেত্রে কি হতে হবে? ব্যক্তি নির্ভর বা পার্সোনাল। ওকে। আর আরেকটা ভুল কি হয়? অবিন্যস্ত বা র্যান্ডম। এটা তো নামই র্যান্ডম, মানে এটা র্যান্ডমলি ভুল হতে পারে যে কোনো বিষয় নিয়ে, ঠিক আছে? তো ভুল বা ত্রুটি দু রকমের হয়। এক, পদ্ধতিগত ত্রুটি, আরেকটা কি? অবিন্যস্ত ত্রুটি। পদ্ধতিগত ত্রুটি দুই রকমের, যান্ত্রিক ত্রুটি আর ব্যক্তি নির্ভর। যান্ত্রিক ত্রুটি মানে যে যন্ত্রটা দিয়ে আমরা পরিমাণ করব সেটার মধ্যে ভুল থাকতে পারে। দুই, ব্যক্তিগত মানে আমরা নিজেরা মাপতে গিয়ে ভুল করতে পারি কোন রকম, তো সেটা কি হবে? ব্যক্তি নির্ভর ত্রুটি, ঠিক আছে? এবার সেই জিনিসটাকে ঠিক করব আমরা কিভাবে? সেই জিনিসটাকে আমরা ঠিক করবো কি করে ভুলটাকে? তো আমাদের যদি এই দৈর্ঘ্যটা মাপতে দেওয়া হয়, তাহলে আমরা এই দৈর্ঘ্যটাকে একবার মাপবো না, আমরা এই দৈর্ঘ্যটাকে অনেক কয়েকবার মাপবো। ধরলাম প্রথমবার মাপলাম আমাদের ভ্যালু আসলো x1, ধরলাম একটা ভ্যালু আসলো x1, পরের বার মাপলাম আসলো x2, এরকম করে আমি কতবার মাপলাম? n বার। n নাম্বার বার আমাদের ভ্যালু কত আসলো? xn পরিমাণ, ঠিক আছে? তাহলে আমরা এর ভ্যালু কত ধরবো? আমরা এর ভ্যালু ধরবো অ্যাভারেজ, যেটাকে রিপ্রেজেন্ট করি x বার দিয়ে, সেটা হবে x1 প্লাস ডট 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 প্লাস xn বাই n, ঠিক আছে?
তো এই দৈর্ঘ্যটা যখন মাপতে দেওয়া হবে তখন আমরা এটার ভ্যালু একবার মাপবো না, আমরা এটার ভ্যালু অনেক কয়েকবার মাপবো। ধরলাম n বার মাপলাম, প্রথমবার x1 আসলো, পরে এবার x2 ডট 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 xn পরিমাণ, ঠিক? তো এক একবার সেমও আসতে পারে, আলাদাও আসতে পারে, কোনো ঠিক নেই, সেজন্য আমরা মাপবো। তারপরে কি করবো, তার অ্যাভারেজ নিব, ঠিক আছে? তারপরে কি করবো, তার অ্যাভারেজ নিব। ওকে, একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরলাম এই দৈর্ঘ্যটা মাপতে দেওয়া হলো, আমার প্রথমবার এই দৈর্ঘ্যটা মাপার সময় আমাদের ভ্যালু আসলো 5 সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে? সেন্টিমিটার হিসাব করলাম, আমাদের ভ্যালু আসলো 5 সেন্টিমিটার। 2 নাম্বার বার মাপলাম, আমাদের ভ্যালু আসলো 5.1 সেন্টিমিটার। 3 নাম্বার বার মাপলাম, আমাদের ভ্যালু আসলো 4.9 সেন্টিমিটার। হতেই পারে এরকম কম বেশি, তাই না? বা ধরলাম আমি একা মাপলাম না, তিনজন মিলে আমরা মাপলাম, আমি মাপলাম 5, একজন মাপলো 5.1, আরেকজন মাপলো 4.9 সেন্টিমিটার, ঠিক আছে? মাপতে এক একজনের ভুল হতে পারে, যান্ত্রিকও হতে পারে, আবার ব্যক্তিগত হতে পারে, ঠিক? এইবার এই যে তিনটা ভ্যালু বের করলাম, তিনবার মাপলাম, ধরলাম তিনটা ভ্যালু বের করলাম, তাহলে এটার দৈর্ঘ্য আমরা কত ধরবো? দৈর্ঘ্য ধরবো এটার অ্যাভারেজ, সেটা হবে 5 প্লাস 5.1 প্লাস 4.9 বাই 3, ভ্যালু আসবে কত? 5, ঠিক? তাহলে আমাদের এটার অ্যাকচুয়াল ভ্যালু আমরা এটার কত ধরবো? 5 সেন্টিমিটার ধরবো। ওকে, কত ধরবো? 5 সেন্টিমিটার। এইবার আমি মাপলাম 5 আসলো, আর অ্যাকচুয়াল ভ্যালু আমাদের কত বেরোলো? 5 বেরোলো। তাহলে এটার ক্ষেত্রে ত্রুটির পরিমাণ কত? আমি মাপছিলাম 5, অ্যাকচুয়াল ভ্যালু 5, তাহলে এই ক্ষেত্রে যে ত্রুটির পরিমাণ হবে বা যে এরর হবে সেটা কত হবে? 0, ঠিক? কোনো ভুল নেই, কারণ অ্যাকচুয়াল ভ্যালু 5 আসলো, আমি ভাবছিলাম 5ই আসলো। এবার নেক্সট টাইম আমাদের ভ্যালু কত আসছিল? 5.1, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু তো 5, তাহলে ভুল কতটা পরিমাণ? তাহলে 5 প্লাস 0.1, তাহলে ভুল যে এররটা আসলো, যে ভুলের পরিমাণটা হলো, আমাদের ভ্যালু বেড়েছিল 5.1, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু তো 5, তাহলে ভুল কতটা পরিমাণ হলো? 0.1 পরিমাণ, তাই না? 0.1 পরিমাণ ভুল আসলো। তারপরের বার যখন মাপলাম আমাদের ভ্যালু আসলো 4.9, ঠিক? 4.9, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু তো 5, তাহলে কত পরিমাণ ভুল বেরোলো? -0.1, তাই না? কত বেরোলো? -0.1। তো এই যে ভ্যালু গুলো আসলো, এগুলোকে কি বলে? ত্রুটি বলে বা ভুল বলে। কতটা পরিমাণ ভুল করলাম নরমালি বোঝা যাচ্ছে, আসলে মান 5, আমাদের আসলো 5.1, তাহলে ভুল কতটা? +0.1। অ্যাকচুয়াল ভ্যালু 5, আমাদের ভ্যালু আসলো 4.9, তাহলে অ্যাকচুয়াল ভুল কত? -0.1, ঠিক? তো ভুল কিভাবে হতে পারে? প্লাসের দিকেও হতে পারে ভুল, মাইনাসের দিকেও হতে পারে, ঠিক? দুই দিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। 5-এর থেকে বেশিও হতে পারে, 5-এর থেকে কমও হতে পারে, 5.1ও হতে পারে, 4.9ও হতে পারে। তাহলে ভুল কিরকম হতে পারে? প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, ঠিক? আর এই যে ভুলের পরিমাণ, ত্রুটি, এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এপসাইলন দিয়ে, ঠিক আছে? তাহলে ভুলের পরিমাণ কত? প্লাস মাইনাস এপসাইলন, ঠিক আছে? প্লাস মাইনাস এপসাইলন। বোঝা গেল এতদূর অব্দি যে যখন কোনো কিছু পরিমাণ করবো আমরা একবার মাপবো না, অনেক কয়েকবার মাপবো। x1 x2 x3 xn এরকম করে x বারের ভ্যালু বের করবো অ্যাভারেজ নিয়ে, তারপরে ত্রুটির পরিমাণ বের করবো, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি প্লাস মাইনাস এপসাইলন, কারণ বেশির দিকেও হতে পারে, কমের দিকেও হতে পারে। ওকে, তো এটা একটা ছবি তুলে নিই এবার। এবার ত্রুটির পরিমাণ বেরোলো, এবার এপসাইলনের ভ্যালু আমরা কি করে বের করব আমরা সেই সম্পর্কে দেখব। এখানে যে আমরা এপসাইলনের মান বের করলাম +1, পয়েন্ট +1, প্লাস -0.1, এগুলো যে ভ্যালুগুলো বের করলাম, এটা জেনারেল কেসে আমরা কি করে বের করব, ঠিক আছে? সেই সম্পর্কে আমরা দেখব। তো ধরলাম আমাদেরকে এই দৈর্ঘ্যটা মাপতে দেওয়া হয়েছে, তো আমি n সংখ্যক মানে n বার এটাকে মাপলাম। প্রথমবার আসলো x1, তারপরে এবারে আসলো x2, তারপরে এবারে আসলো লাস্টে n নাম্বার বার আমাদের ভ্যালু আসলো n বার। তাহলে আমাদের এভারেজ বা অ্যাকচুয়াল মান কত হবে? x1 প্লাস ডট 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 প্লাস xn বাই n, ঠিক? তো এই ভ্যালুটা কত আসলো? এই ভ্যালুটা আসলো হচ্ছে আমাদের x বারের ভ্যালু, যেটা আমরা আগের বারেও বের করলাম, এর আগের পেজেও, ঠিক? এইবার ত্রুটি যেটা আমাদের বের করতে হবে মানে এপসাইলন, তার ভ্যালু কি করে বের হবে? তার ভ্যালু আমরা বের করব, প্রথমবার যেটা বের করছিলাম x1 মাইনাস x বার তাদের মড প্লাস x2 মাইনাস x বার তাদের মড প্লাস ডট 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 প্লাস xn মাইনাস x বার তার মড বাই n, ঠিক? তো এই যে ভ্যালুটা এখানে আসবে,
এই যে ভ্যালুটা এখানে বেরাবে, এই ভ্যালুটা কি আসবে? ত্রুটির পরিমাণ। ঠিক আছে, ত্রুটির পরিমাণ। এবার যেহেতু আমি n দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা কি গড় ত্রুটি আসবে, অ্যাভারেজ আসবে, তাই না? এখানে যেমন x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn করে n দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে কি আসলো? অ্যাভারেজ। ওরকম এখানেও কি আসবে? x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার প্লাস ডট 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 প্লাস xn মাইনাস x বার বাই n, তাহলে এটা কি আসবে? গড় পরিমাণ আসবে। ঠিক, তো আগের উদাহরণটাতে আমাদের কি ছিল? আগের উদাহরণটাতে আমাদের ভ্যালু বেরিয়েছিল 5 সেন্টিমিটার, 5.1 সেন্টিমিটার আর 4.9 সেন্টিমিটার। এই উদাহরণটা নিয়েই আমরা দেখি। ঠিক, আমাদের x বার এখান থেকে কত আসবে? 5 প্লাস 5.1 প্লাস 4.9 বাই 3 ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, রাইট? 5 সেন্টিমিটার আসবে। তাহলে এখানে যদি আমরা এই ভ্যালুটাকে বসাই, তাহলে এপসাইলন এর ভ্যালু কত আসবে? প্রথমবারের ভ্যালু কত? 5, মানে x1 5 মাইনাস x বার কত? 5 তার মড, প্লাস তারপরে x2 এর ভ্যালু কত? 5.1 মাইনাস 5 কারণ x বারের ভ্যালু 5, প্লাস 3 নম্বর বারের ভ্যালু কত? 4.9 মাইনাস 5 তাদের মড বাই 3। তাহলে এটার তো কেটে 0 হয়ে গেল, এটার ভ্যালু কত আসলো? 0.1 আসলো, এটার ভ্যালু মাইনাস 0.1, কিন্তু মড থাকার জন্য আবার প্লাস হয়ে গেল 0.1 বাই 3। এখান থেকে কত আসলো? এখান থেকে ভ্যালু আসলো 0.2 ভাগ 3। তো এই যে 0.2 মাইনাস ভাগ 3, এই যে ভ্যালুটা আসলো, এটা কি আসলো? গড় পরিমাণ, গড় একটা অ্যাভারেজ মান আসলো। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখানে যে এপসাইলনটাকে লিখি, এই এপসাইলনকে আমরা কি বলি? এই এপসাইলনকে আমরা বলি হচ্ছে গড় চরম ত্রুটি। কি বলি? গড় চরম ত্রুটি। ঠিক আছে, গড় চরম ত্রুটি, বা ইংলিশে বললে মিন অ্যাবসলিউট এরর। ঠিক আছে, কি বলি? মিন অ্যাবসলিউট এরর। ওকে, তাহলে এপসাইলনের মান আমরা কিভাবে বের করব? বোঝা গেল x1 মাইনাস x বারের বার মড প্লাস x2 মাইনাস x বারের মড প্লাস x3 থাকলে x3, ওরকম করে n নম্বর বার যাব xn মাইনাস x বারের মড বাই n। এটা কি আসবে? এপসাইলন, যেটাকে আমরা কি বলি? গড় চরম ত্রুটি বা অ্যাবসলিউট মিন অ্যাবসলিউট এরর। ওকে, এটা ছবি তুলে নেই একটা। এইবার কি করব আমরা? এপসাইলনকে কি বললাম? এপসাইলনকে বললাম গড় চরম ত্রুটি, তাই না? ইংলিশে বললে মিন অ্যাবসলিউট এরর। এবার এটাকে যদি আমি x দিয়ে ভাগ করে দেই, তাহলে কি আসবে? ভগ্নাংশ ত্রুটি। কি আসবে? ভগ্নাংশ ত্রুটি। এই কথাটার মানে কি? x কে পরিমাণ করতে গিয়ে আমাদের ত্রুটি আসলো কত? এপসাইলন। তাহলে 1 কে পরিমাণ করতে গিয়ে কত আসবে? এপসাইলন বাই x। ঠিক না? তো এখান থেকে আমাদের এই কনসেপ্ট আসে যে এপসাইলন বাই x করলে সেটাকে কি বলে? ভগ্নাংশ ত্রুটি বলে। ঠিক আছে, বা কি বলে? আপেক্ষিক। কি বলে? আপেক্ষিক ত্রুটি। ইংলিশে বললে ফ্র্যাকশনাল বা রিলেটিভ। ফ্র্যাকশনাল বা রিলেটিভ এরর। ঠিক, এইবার এর সাথে আমি যদি 100 গুণ করে দেই, তাহলে সেটা কি হয়ে যাবে? শতকরার ত্রুটি। সেটা কি হয়ে যাবে? শতকরার ত্রুটি। ইংলিশে বললে কি আসবে? পার্সেন্টেজ। তো ত্রুটি আমরা অনেকভাবে বের করতে পারি, অনেকভাবে আমরা সেটাকে মডিফাই করতে পারি। যেমন এপসাইলন গড় চরম ত্রুটি, মিন অ্যাবসলিউট এরর, সেটাকে x দিয়ে ভাগ করে দিলে ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি, মানে ফ্র্যাকশনাল এরর বা রিলেটিভ এরর বলা যায়। আর সেটাকে আমরা যদি 100 তে গুণ করে দিই, তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হবে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর।
ওকে, এইবার এই এরর গুলাকে নিয়ে আমরা কি করব, যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখব। ওকে, তো এটা একটা ছবি তুলে নেই। এবার যোগ বিয়োগ গুণ ভাগ কেমন করে হবে ত্রুটি বা ভুলের ক্ষেত্রে? ধরলাম আমাদের একটা ভ্যালু পরিমাণ করতে দিল এক্স এর ভ্যালু, ঠিক আছে, পরিমাণ করতে দিল। এবার এক্স কে পরিমাণ করতে হলে আমাদের দরকার এ প্লাস বি এর ভ্যালু। এবার এ কে আমাদের মাপতে হবে, বি কে মাপতে হবে। ধরলাম এ কে মাপতে গিয়ে আমাদের ভুল হলো ডেল এ পরিমাণ, কারণ যে কোনো জিনিস মাপতে গিয়ে আমাদের কি হতে পারে, ত্রুটি হতে পারে, আর আজকে আমরা সেটাই মাপছি, রাইট? তো এ কে মাপতে গিয়ে আমাদের ভুল হলো ডেল এ পরিমাণ, বি কে মাপতে গিয়ে ধরলাম ভুল হলো ডেল বি পরিমাণ, ঠিক? তাহলে এক্স কে মাপতে যে ভুলটা হবে সেটাকে যদি আমি ডেল এক্স ধরি, তাহলে ডেল এক্স এর পরিমাণ কি হবে, ডেল এক্স এর পরিমাণ হবে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, 5 এর থেকে 5.1 ও হতে পারে, 4.9 ও হতে পারে, প্লাসের দিকেও হতে পারে মাইনাসের দিকেও হতে পারে। প্লাস মাইনাস হবে, ব্র্যাকেটে কি হবে, ডেল এ প্লাস ডেল বি। কারণ প্লাস কেন হলো, কারণ ত্রুটি বা ভুল কখনো মাইনাস হয় না। আমি এ কে মাপতে ভুল করলাম, আমি বি কে মাপতে ভুল করলাম, দুটো ভুল কি হবে, যোগ হবে, ঠিক? একটা ভুল কখনো নেগলেক্ট হয়ে যায় না, একটা ভুল কখনো ঠিক হয়ে যেতে পারে না। এ কে মাপতে আমি যতটা ভুল করব, বি কে মাপতে যতটা ভুল করব, সে দুটো ভুল কি হবে, সবসময় যোগ হবে, ঠিক আছে? তো এক্স কে মাপতে যদি ভুল ডেল এক্স পরিমাণ হয়, তাহলে আমাদের টোটাল ভুলের পরিমাণ কত হয়, প্লাস মাইনাস, প্লাসের দিকেও হতে পারে মাইনাসের দিকেও হতে পারে, ডেল এ প্লাস ডেল বি, ঠিক? এবার এটাকে যদি আমাদের ভগ্নাংশে আনতে হয় তাহলে কি করব, এ প্লাস বি দিয়ে ভাগ করে দিব, শতকরায় আনতে হলে 100 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে? তো সেগুলো আলাদা জিনিস, সেগুলো যে কোনো একটা ক্ষেত্রে করে দিলেই হয়ে যাবে। তো এটুকু আলাদা, ওকে, এটুকু জিনিস কি আলাদা। এইবার ধরা গেল এক্স এর ভ্যালু বের করতে হলে আমাদেরকে এ মাইনাস বি করতে হয়, তাহলে কি করব, তাহলে ডেল এক্স এর পরিমাণ কত বেরাবে, ডেল এক্স এর পরিমাণ বেরাবে প্লাসে মাইনাসে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ডেল এ প্লাস ডেল বি। এখানেও প্লাস হবে, কারণ কি, কারণ ত্রুটি বা ভুল কখনো মাইনাস হয় না, সবসময় ওটা যোগ হতে থাকে, ভুল সবসময় বাড়তে থাকে, ভুল কখনো কমে যায় না, ঠিক আছে? তো মাইনাসের ক্ষেত্রে কি হবে, ভিতরে প্লাস হবে, ওকে। এইবার এক্স এর ভ্যালু বের করতে হলে ধরা গেল আমাদের বের করতে হবে এ গুণ বি, এ গুণ বি, আর প্লাস মাইনাস না, গুণ আর গুণ আছে, ঠিক আছে, গুণ আর ভাগ বের করবো। তাহলে ডেল এক্স এর পরিমাণ কত বেরোবে, ডেল এক্স এর পরিমাণ আবার আসবে প্লাসে মাইনাসে, এবার আসবে ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। তো আমাদের আগের ভগ্নাংশ বের করে নিতে হবে, তারপর সেটাকে যোগ করতে হবে, ওকে। তাহলে প্লাস থাকলে কি হবে, প্লাস মাইনাস ডেল এ প্লাস ডেল বি, মাইনাস থাকলে প্লাস মাইনাস ডেল এ প্লাস ডেল বি, গুণ থাকলে বারে প্লাস মাইনাস ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। এবার যদি ভাগ করতে বলা হয়, মানে এক্স এর ভ্যালু বের করতে হলে আমাদের এই দুটোকে ভাগ করতে হবে, তাহলে আমাদের ভ্যালু কি আসবে, ডেল এক্স এর পরিমাণ আসবে আবার প্লাস মাইনাস ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি, ঠিক? প্লাস আর মাইনাসের ক্ষেত্রে যেমন একই টাইপ বা একই ধারা আমরা কি করেছিলাম, একই ধারা বরাবর চলেছিলাম, ঠিক তেমনি গুণ আর ভাগের ক্ষেত্রে আমরা সেম জিনিসকে ফলো করব, ঠিক আছে? ফলো করা যেটাকে বলে, প্লাস মাইনাসের ক্ষেত্রে সেম জিনিসকে ফলো করেছিলাম, প্লাসই হবে। গুণ আর ভাগের ক্ষেত্রে সেম জিনিসকে ফলো করব, ভগ্নাংশ করে তারপর যোগ করে দিব। এইবার আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ধরলাম এক্স এর ভ্যালু বের করতে হলে আমাদের করতে হবে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n ইনটু c টু দি পাওয়ার p, ঠিক? যে কোনো একটা ভ্যালু নিয়ে নিলাম জাস্ট। এই ক্ষেত্রে আমাদের ডেল এক্স এর ভ্যালু কত বেরোবে, এবার তো পাওয়ার আছে, শুধু এ বি, এ গুণ বি, এ ভাগ বি এরকম নাই, এ টু দি পাওয়ার m ভাগ বি টু দি পাওয়ার n ইনটু c টু দি পাওয়ার p। তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের ভ্যালু আসবে প্লাসে মাইনাসে, এবার পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, ঠিক আছে? তাহলে m ইনটু ডেল এ বাই এ প্লাস n ইনটু ডেল বি বাই বি প্লাস p ইনটু ডেল সি বাই সি, ঠিক আছে? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ওকে। পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে, তারপর ভগ্নাংশ করে যোগ করে দিতে হবে, ওকে। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে কি ত্রুটির গণনা করার সময়, ঠিক আছে? এবার যদি ভগ্নাংশ বের করতে হয় তাহলে এটাকে এখানে ভাগ করে দিলাম, এখানে ভাগ করে দিলাম, আর এটা তো ভগ্নাংশ বেড়েই আছে নিচের গুলা, তো কি করে দেবো, শতকরা বের করতে হলে 100 দিয়ে গুণ করে দিব সবগুলোর সাথে, তাহলে কি চলে আসবে, শতকরা ত্রুটিও চলে আসবে, ঠিক?
তো এইভাবে কি আমরা ত্রুটির গণনা করব, যোগ বিয়োগ গুণ ভাগ আর টু দি পাওয়ারের ক্ষেত্রে। ওকে, আশা করি এতদূর বোঝা গেল। ছবি তুলে নিই একটা। এইবার আমরা নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ঠিক আছে, সহজ জিনিস, সিম্পল জিনিস, ফটাফট দেখবো আমরা। ওকে, বেশি টাইম নিব না ওই ক্ষেত্রে। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিকেন্ট নাম্বারের ক্ষেত্রে কিছু নিয়ম থাকে। প্রথম নিয়ম কি, নন জিরো সংখ্যা কি হয়, তাৎপর্যপূর্ণ হয়। নন জিরো মানে যেমন আমাদের সংখ্যা দেওয়া থাকলো 0 0 0 1 2 3, এর মধ্যে এই জিরো যেগুলা এগুলো তাৎপর্যপূর্ণ না। এই 1 2 3 এগুলো কি, এগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তো যেগুলো নন জিরো হবে সেগুলো তাৎপর্যপূর্ণ হবে। ঠিক আছে, যেগুলো নন জিরো হবে সেগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। যেমন এক্সাম্পল দেওয়া থাকলো আমাদের 0027.7। তো এখানে আমরা দেখবো বাদিক থেকে দেখতে দেখতে আসবো, বাদিকের প্রথম সংখ্যা কি 0, তাহলে এটা তাৎপর্যপূর্ণ না। বাদিকের প্রথম সংখ্যা কি 0, তাহলে এটা না। তারপরটাও 0 না। তারপর এটা কি শূন্য না, অশূন্য সংখ্যা, এটা একটা অশূন্য সংখ্যা, তাহলে এটার থেকে গোনা শুরু হবে। এটার পরে আছে এটা একটা, এটা একটা আর এটা একটা, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা 3। ঠিক, তো বাদিক থেকে আমরা গোনা শুরু করব। বাদিক থেকে প্রথম যে অশূন্য সংখ্যা পাবো, প্রথম যে অশূন্য সংখ্যা পাবো সেটার থেকে আমরা কি করব, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গোনা শুরু করব। ওকে, 3 নাম্বার নিয়ম কি, 3 নাম্বার নিয়ম ধরা গেল আমাদের এরকম আছে 00207.7। তো এই ক্ষেত্রে আমরা বাদিক থেকে গোনা শুরু করব। এটা কি 0, তাহলে এটা হবে না। এটা কি 0 হবে না। এটা অশূন্য সংখ্যা প্রথম, তো এটা থেকে গোনা শুরু হবে। তাহলে এটা একটা হবে, এটা দুটা হবে, এটা তিনটা হবে। এবার মাঝখানে যে জিরোটা আছে এটা কি আমরা ধরবো কি ধরবো না। তো নিয়ম বলে আমাদেরকে যে এটাকেও ধরতে হবে। তো এটা কি হবে, 4 নাম্বার। তো এইখানে আমাদের টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে, 4টা। ঠিক, মানে দুটো অশূন্য সংখ্যার মাঝে যদি কোনো শূন্য থাকে তাহলে সেটা কি হবে, তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, ভালো করে এটা শুনে নাও, মাথায় যেন থাকে। দুটো অশূন্য সংখ্যার মাঝে যদি কোনো শূন্য থাকে তাহলে সেটা তাৎপর্যপূর্ণ হবে। ওকে, এরপর 4 নম্বর নিয়ম কি, যদি এরকম থাকে 0.00277, তো এই ক্ষেত্রেও এই সেম ব্যাপার। প্রথমটা কি 0 হবে না, তারপরটাও 0 হবে না, তারপরটাও 0 হবে না। এটা প্রথম অশূন্য সংখ্যা, তাহলে এরপরে এই তিনটা পরপর হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা, 3টা। মানে পয়েন্টের পরে প্রথম জিরো গুলাকেও আমরা ধরি না, লাস্টের সংখ্যাগুলাকেই আমরা ধরি। ঠিক আছে, তারপর 5 নম্বর নিয়ম কি, 277.0 যদি দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 4। কেন হবে, প্রথমে তো কোনো জিরো নাই, প্রথমেই অশূন্য আছে সংখ্যা, তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা। তারপর পয়েন্টের পরে যেটা থাকবে, জিরো থাকবে সংখ্যা থাক, সেটাকে আমরা কি ধরবো, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ধরবো। কেন, 277 আর 277.0 মধ্যে পার্থক্য থাকে। 277 লেখার মানে আমরা প্রথম দুটা সংখ্যা সম্পর্কে কি একদম কনফার্ম যে 27ই হবে। তারপরেরটা আমরা জানি না, 7ও হতে পারে, 8ও হতে পারে, 9ও হতে পারে, 6ও হতে পারে, 5ও হতে পারে। কিন্তু 277 লেখার মানে আমরা 277 এতদূর অবধি জানি যে কনফার্ম এতটাই হবে, 277 হবে। তারপরে পয়েন্টের পরে জিরোটা হবে কিনা আমরা কনফার্ম না। তো দুটোর মধ্যে পার্থক্য, এখানে আমরা 2 আর 7 কনফার্ম, কিন্তু লাস্টের 7টা কনফার্ম না। এক্ষেত্রে আমরা 2 7 7 এই তিনটাই কনফার্ম, তারপরে একটা কনফার্ম না। এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স থাকে, সেজন্য কি পয়েন্টের পরে যদি জিরো থাকে সেটাকে আমরা কি তাৎপর্যপূর্ণ সংখ্যা হিসেবে ধরি। ওকে, তারপর 6 নম্বর নিয়ম কি, ধরলাম 277.0 কেজি দেওয়া, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টা, 4টা। ঠিক, এটাকে যদি আমি গ্রামে করি 277,000 গ্রাম হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ঠিক লিখলাম। তো এই ক্ষেত্রে তো সংখ্যা আমাদের কম বেশি হয়ে গেল, 1 2 3 4 5 6 হয়ে গেল, কিন্তু আমাদেরকে তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সেম রাখতে হবে, কারণ ইউনিট সিস্টেম চেঞ্জ হলো, তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা সেম থাকতে হয় আমাদের। ঠিক আছে, না তো হিসাবে গন্ডগোল হয়ে যাবে। কারো কাছে 4টা তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, কারো কাছে 6টা,
এরকম করে তো হয় না। সেই জন্য আমরা ইউনিট সিস্টেম লেখার সময় কি করি, আমরা ইউনিট সিস্টেম লেখার সময় ইউজ করি 2.770 ধরলাম ইন্টু 10⁻² কেজি। এটাকে যদি গ্রামে করি 2.770 থাকলো ইন্টু 10⁵ গ্রাম। তো ওই জন্য যখনই কোনো ইউনিট লিখি আমরা তখন 10⁻² দিয়ে আমরা সেটাকে হিসাব করি, কারণ 10⁻² যেটা থাকে সেটা তাৎপর্যপূর্ণ হয় না, তার আগেরটুকু হয়। তাই এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ কয়টা? 4টা। এই ক্ষেত্রেও কয়টা? এই ক্ষেত্রেও 4টা। ঠিক। তো এইভাবে কি হয়, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বেরায়। এরপরে আরো কিছু নিয়ম আছে, এত দূর অব্দি বোঝা গেল। ছবি তুলে নিই এটা, তারপরে আগাবো আমরা। এরপরে 6টা নিয়ম হলো, রাইট? এরপর 7 নম্বর নিয়ম দেখবো। ধরলাম আমাদের গুণ করতে হবে বা ভাগ করতে হবে, ঠিক আছে? তো সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে ভাগ করার উদাহরণ। ধরলাম 10/3 করব, তাহলে আমাদের অ্যান্সার আসার কথা 3.33, এরকম ভাবে চলতে থাকার কথা। এবার এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমাদের হবে শুধুমাত্র একটাই, সেটা হবে 3। কেন? কারণ আমরা যে দুটো সংখ্যাকে ভাগ করছি 10 আর 3, 10 আর 3 কে পরস্পর ভাগ করা হচ্ছে, রাইট? 10 কে 3 দিয়ে। 10 এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, 3 এর ক্ষেত্রে 1। তো যেটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম হবে আমরা সেটাকেই অ্যান্সার হিসেবে নিব। তাই 3.33 আসলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসেবে আমরা 3 নিব। যদি এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা উপরে 3 নিচে 2 থাকতো, তাহলে আমরা এখানে 2 নিতাম, 3.3 নিতাম, এরকম টাইপের হিসাব। ঠিক আছে? গুণের ক্ষেত্রেও সেম জিনিস ফলো হয়। এবার 8 নম্বর নিয়ম কি? 8 নম্বর নিয়ম হচ্ছে যোগ করার ক্ষেত্রে। যেমন 5 যোগ 1.35, এটার হিসাব আসার কথা 6.35, তাই না? 6.35, কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার হিসেবে যদি আমরা লিখি তাহলে আমরা এটাকে লিখবো শুধুমাত্র 6। কেন? 5 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? একটা। 1.35 এর কটা মানে কটা? 3টা, রাইট? এবার 5 এর পরে দশমিক নেই, তাহলে দশমিকের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাও নেই, তাই না? আর এখানে 2টা আছে, তো যেটার কম থাকবে আমরা সেটা নিব। তাহলে 5 এর ক্ষেত্রে কম, সেজন্য আমরা কম নিলাম। ঠিক? তো এই 2টা নিলাম না, এখানে 0টা নিলাম, মানে পয়েন্টের পরে কোনো সংখ্যা নিলাম না আমরা। ঠিক আছে? পয়েন্টের পরে আমরা কোনো সংখ্যা নিলাম না। আচ্ছা, আরেকটা এরকম উদাহরণ দিয়ে দেখি। 5.0 লেখা প্লাস 1.35, এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসবে? 6.35। কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসেবে আমরা যদি করি তাহলে আমাদের আসবে হচ্ছে 5.3। এবার উপর 6.3, মাই মিস্টেক। আগেরটাতে 6 আসলে, এটাতে 6.3 কেন? কারণ এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা টোটাল 2টা, দশমিকের পরে একটা। এখানে টোটাল 3টা, দশমিকের পরে 2টা। তো দশমিকের পরে যেটাতে কম থাকবে আমরা উত্তর হিসেবে সেটাকে নিব। কোনটাতে কম? এটাতে না এটাতে? এটাতে একটা, এটাতে 2টা, কম কোনটা? 1 হবে। তাহলে আমরা দশমিকের পরে একটা সংখ্যা নিব। এটাতে দশমিকের পরে কোনো সংখ্যা ছিল না, তাই আমরা দশমিকের পরে কোনো সংখ্যা নিলাম না। ওকে? তো এটা হলো কি বলবো, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসাব করার কিছু নিয়ম। ওকে, এটা বোঝা গেল? ছবি তুলে নেই এটা। তো এইটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা শেষ হয়, সিম্পল জিনিস, তেমন বেশি কোনো কঠিন জিনিস না। এরপরে লাস্ট টপিক আমাদের, সেটা হচ্ছে আসন্ন মান বা রাউন্ডিং অফ। এটা তো আরো সহজ জিনিস একটা। ঠিক আছে? আশা করি অনেকে হয়তো তোমরা জানো এই বিষয় সম্পর্কে, জাস্ট নিয়মগুলো একবার করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরলে আমাদের সংখ্যা দেওয়া 7.314। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার পরিমাণ কটা? 4টা। এটাকে আমাদেরকে আনতে হবে 3টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়। 4টা অঙ্ক সংখ্যা আছে তাৎপর্যপূর্ণ, সেখান থেকে 3-এ আনতে হবে। কি করে করব? তো এটাকে যদি 3টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় আনতে হয় তাহলে আমাদের এটার হিসাব বেরাবে 7.31। তাহলে 4টা গেল কোথায়? কেমন করে হিসাব হলো? এই সম্পর্কেই আসে হচ্ছে আসন্ন মানের কনসেপ্ট বা আসন্ন মানের ব্যবহার। ঠিক আছে? তো প্রথম নিয়ম কি? তাৎপর্য আসন্ন মান বা রাউন্ডিং অফের প্রথম নিয়ম, যদি লাস্টের সংখ্যাটা 5-এর থেকে ছোট হয়, লাস্টের সংখ্যা 4 কি 5-এর থেকে ছোট, তাহলে 4 সোজাসুজি বাদ চলে যাবে। আমাদের অ্যান্সার কি আসবে? 7.31। যদি বড় হয়, 6 যেমন 5-এর থেকে বড়, লাস্টের সংখ্যাটা বড়, তাহলে কি হবে? আগের সংখ্যাটা +1 হয়ে যাবে। আমাদের অ্যান্সার কত আসবে? 7.32।
ঠিক আছে, যদি লাস্টের সংখ্যা 5 থেকে ছোট হয় তাহলে এমনি বাদ চলে যাবে, 7.31 হলো। লাস্টের সংখ্যা যদি 5 থেকে বড় হয় তাহলে আগের সংখ্যাটা +1 হয়ে যাবে, +1 হয়ে যাবে, তাহলে 7.32 হয়ে গেল। এবার যদি 5 হয়, এবার যদি 5 হয় 7.315 হলো। তাহলে আমরা দেখবো আগের সংখ্যাটা জোড় নাকি বিজোড়। এবার এক কি, এক হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে +1 হয়ে যাবে, ঠিক আছে। এইবার যদি এরকম হতো 325, তাহলে 5 এর আগের সংখ্যাটা কি, জোড়, তাহলে যোগ হবে না, তাহলে এটা 3 হবে না, মানে 7.33 হবে না, 7.32 থেকে যাবে, 7.32 থেকে যাবে। আগের সংখ্যাটা যেহেতু বিজোড় ছিল সেজন্য এটা 7.31 হলো না, এটা কি হলো 7.32 হয়ে গেল। যদি জোড় থাকতো তাহলে কি হতো, শুধু ওটাই থেকে যেত, কোনো যোগ হতো না, 7.32 থাকতো। ওকে, এই হলো আসন্ন মান বা রাউন্ডিং অফ এর নিয়ম, সিম্পল নিয়ম, রাইট। যদি 5 এর থেকে ছোট হয় এমনি বাদ চলে গেল, যদি 5 এর থেকে বড় হয় এক সামনের সংখ্যাটাতে সাথে এক যোগ হয়ে যাবে, ঠিক। আর যদি 5 হয় তাহলে আগের সংখ্যাটাকে দেখবো, যদি বিজোড় হলো তাহলে যোগ হবে, যদি জোড় হলো তাহলে সেম থেকে যাবে। ওকে, সো এই হলো আসন্ন মানের নিয়ম, আশা করি বোঝা গেল। ছবি তুলে নিই এটার একটা। সো এই হলো বেসিক্যালি কি, ত্রুটির গণনার কনসেপ্ট, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কনসেপ্ট আর আসন্ন মানের কনসেপ্ট। ওকে, আশা করি বোঝা গেল। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টার উপরে ক্লাস চলে গেছে। সো আজকের জন্য এটুকুই থাক। আর এই দিয়ে আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। ওকে, সো এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট, 11 এর ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট। আশা করি সব বোঝা গেল। বোঝা গেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা আরো ছড়াতে পারি, সব জায়গায় যেতে পারি। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।